আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দাসূচি সংবাদ শিরোনাম। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করে ভোটার প্রক্রিয়া সারলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার ভোটার তালিকা অন্তর্ভুক্তির সম্ভাবনা। শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান। আত্মার শান্তি কামনায় ফাতেহা পাঠ ও মোনাজাত। 1.5 মাসের মধ্যে সম্প্রচার কমিশন অধ্যাদেশ পাশে তথ্য উপদেষ্টার আশ্বাস। গণমাধ্যমে হামলার সরকারের একটি অংশ ঘটতে দিয়েছে মন্তব্য। বাংলা একাডেমির রাবেয়া খাতুন কথা সাহিত্যিক পুরস্কার প্রদান। প্রখ্যাত কথা সাহিত্যিকের জন্মবার্ষিকীতে তার লেখা 2টি উপন্যাসের ইংরেজি অনুবাদ প্রকাশ। এবং নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে 200 বছরের ঐতিহ্য বহন করছে কাইকার টেক হাট। কেনাবেচার পাশাপাশি হয়ে উঠছে পর্যটনের অংশ। এছাড়া নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস বুটেক্সের প্রথম সমাবর্তনের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববারই তার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন, ভোটার তালিকা আইন অনুযায়ী ইসি যে কাউকে যে কোনো সময় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারে। একই দিনে ভোটার হতে আবেদন করেছেন তারেক রহমানের কন্যা জাইমা রহমান। নাজিব বেগের রিপোর্ট। 2027 সালে বাংলাদেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করে শামসুল হুদা কমিশন। তত্ত্বাবধায়ক সরকারের মামলায় 18 মাস কারাভোগের পর 2008 সালে জামিনে মুক্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান। এরপর দেশে ফেরার সুযোগ না পাওয়ায় ভোটার তালিকায় নাম লেখাতে পারেননি তিনি। দীর্ঘ 17 বছর পর দেশে ফেরার পর শনিবার দুপুরে ভোটার হতে কড়া নিরাপত্তায় আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে পৌঁছান তারেক রহমান। ঢাকা 17 আসনের গুলশান এলাকার 19 নম্বর ওয়ার্ড থেকে ভোটার হওয়ার জন্য আবেদন করেন তিনি। ছবি তোলার পাশাপাশি দেন 10 আঙ্গুলের ছাপ এবং আইরিশ। সই করেন নিজের নামে। পরে নির্বাচন কমিশন সচিব জানান, ভোটার তালিকা আইনের 15 ধারা অনুযায়ী ইসি চাইলে যে কাউকে যে কোনো সময় ভোটার করতে পারবে। জনাব তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি, এবং ওনার মেয়ে জাইমা রহমান, ওনারা দুজনা আজকে ভোটার নিবন্ধন ফর্ম জমা দিয়ে এখানে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন। ভোটার তালিকা আইন 2009-এর 15 ধারা অনুযায়ী কমিশনের এখতিয়ার আছে যে কোনো প্রাপ্তবয়স্ক বা ভোটার হওয়ার সক্ষম ব্যক্তিকে ভোটার করতে পারেন। রোববারই তারেক রহমানের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনার কথাও জানান নির্বাচন কমিশন সচিব। আগামীকাল কমিশনে এটা পেশ করা হবে। কমিশনের সিদ্ধান্তের পরে ওনাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত কমিশন যে পদ্ধতিতে অনুমোদন করবেন সেটা আমরা নথি উপস্থাপন করব নিষ্পত্তির জন্য। কমিশন যদি বলেন যে সভা করবেন তাহলে সভা করবেন, আর যদি মনে যে নিশ্চিত প্রক্রিয়াজাত করে দিবেন। এর আগে সকালে ভোটার হতে আগারগাঁও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে যান তারেক কন্যা জাইমা রহমান। সঙ্গে ছিলেন মা
জুবাইতে রহমানও। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সে সময় তিনি ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। ওসমান হাদির কবর জিয়ারতকে কেন্দ্র করে নেওয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। রিয়াজ ইসলামের রিপোর্ট। স্বদেশ প্রত্যাবর্তনের তৃতীয় দিনে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে সকাল 10:40 গুলশানের বাসা থেকে বের হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কবর জিয়ারত ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এলাকায় নেওয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা। সকাল থেকে শাহবাগ মোড় ও আশপাশের এলাকায় অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা। জনাব তারেক রহমান সাহেবের যে জনপ্রিয়তা এখন তুঙ্গে উঠেছে, আমরা বিশ্বাস করি যে এই জনপ্রিয়তার মধ্য দিয়ে এবং তার যে নতুন যে চিন্তা ভাবনাগুলো বাংলাদেশের জন্য, তার যে নতুন পরিকল্পনা, সেই পরিকল্পনা বাংলাদেশে একটা নতুন দিগন্তের সূচনা করবে। বেলা 11:30টায় কড়া নিরাপত্তায় হাদির সমাধিস্থলে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ওসমান হাদির বড় ভাই ওমর তাকে স্বাগত জানান। ওসমান হাদির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। সে সময় 1 মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে মোনাজাতে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। 1.5 মাসের মধ্যে সম্প্রচার কমিশন অধ্যাদেশ পাশ করার আশ্বাস দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির 6ষ্ঠ সম্প্রচার সম্মেলনে সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিক সুরক্ষা আইন নেই বলে গণমাধ্যম হামলার শিকার হচ্ছে। দাবি দেওয়া আদায় ও সুরক্ষা নিশ্চিতে গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। জাকি আক্তারের রিপোর্ট। ভয়হীন, স্বাধীন, নীতিনির্ভর এই প্রতিপাদ্যে দেশের সম্প্রচার সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির 6ষ্ঠ সম্প্রচার সম্মেলন সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সম্মেলনে সাংবাদিকতার নীতি উন্নয়ন, সাংবাদিকদের কল্যাণ ও নিরাপত্তা নিয়ে আলোচনা করেন গণমাধ্যম কর্মীরা। বিভিন্ন সময় গণমাধ্যমকে সংবাদ প্রচারে ভয়ভীতি দেখানোর কথা উল্লেখ করে বক্তারা বলেন, ভয়হীন সাংবাদিকতার ক্ষেত্রটা জরুরি হয়ে পড়েছে। যদি সেটা সংস্কারগুলি করা যেত তাহলে আজকে মিডিয়ার উপরে মানুষের যে অনাস্থা, যে বিশ্বাসহীনতা, সেটি দূর করার সম্ভব হতো। যে সাংবাদিকতার সুরক্ষা আইনটা যদি থাকতো, পেশাগত দায়িত্ব পালনের জন্য আক্রমণের শিকার হয়েছেন, হেনস্থা হয়েছেন, ওই রকম আইনে কোনো বিচার করা যেত, তাহলে এই ধরনের হামলা হতো না। অতীতে এবং এখন আমাদের বোঝার প্রয়োজন আছে যে রাষ্ট্রের কি ভূমিকা, সক্রিয় কি নিষ্ক্রিয়, কিন্তু তারা কি ভূমিকা রেখেছে। সেই স্বাধীনতার স্পিরিটকে বাদ দিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্র এইটা বিকশিত হবে, গণতান্ত্রিক হবে, উন্নততর অর্থনীতি করবে, কিভাবে করবে? এটা পৃথিবীতে কখনো হয় নাই। তথ্য উপদেষ্টা বলেন, কিছু মহল তাদের স্বার্থের জন্য গণমাধ্যমের উপর হামলা করে। সম্প্রচার কমিশন অধ্যাদেশ ও প্রেস কমিশন অধ্যাদেশ পাশ করার আশ্বাস দেন তিনি। তো এই 1.5 মাসে আমি দুটো কাজ করে যাওয়ার চেষ্টা করব। একটা কাজ হচ্ছে সম্প্রচার কমিশন অধ্যাদেশ, দ্বিতীয় যে কাজটা করবার চেষ্টা করব সেটা হচ্ছে প্রেস কমিশন অধ্যাদেশ। এইটার মধ্যেই সাংবাদিকতার সুরক্ষার বিষয়টা নিয়ে আসতে হবে। বিজিসির সম্প্রচার সম্মেলনে সাংবাদিকতার নীতি নৈতিকতা বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। জাকি আক্তার, চ্যানেল আই, ঢাকা। বাংলা একাডেমি সাধারণ পরিষদের বার্ষিক সাধারণ সভায় তুলে দেওয়া হলো রাবেয়া খাতুন কথা সাহিত্যিক পুরস্কার। প্রখ্যাত এই কথা সাহিত্যিকের 91তম জন্মবার্ষিকীতে এই পুরস্কারে ভূষিত হলেন কথা সাহিত্যিক আনিসুর রহমান, সুব্রত বড়ুয়া। মিথিলা নাজনীর রিপোর্ট। বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৮তম বার্ষিক সাধারণ সভায় অংশ নেন ফেলো, জীবন সদস্য ও সদস্যসহ আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে বাংলা একাডেমি পরিচালিত বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়। এবছর কথা সাহিত্যের সামগ্রিক মূল্যায়নে সুব্রত বড়ুয়া রাবেয়া খাতুন কথা সাহিত্য পুরস্কারে ভূষিত হন। তরুণ লেখক ক্যাটাগরিতে একই পুরস্কার পান কথা সাহিত্যিক আনিসুর রহমান। কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের লেখার সঙ্গে আমরা
একেবারে প্রথম থেকেই পরিচিত ছিলাম এবং তার লেখায় মানুষের জীবন, আমাদের অন্তরঙ্গ জীবন, আমাদের সমাজ জীবন যেভাবে প্রতিফলিত হয়েছে সেটি খুব বড় ব্যাপার। আমি এই পুরস্কার পেয়ে আবারও বলছি আমি নিজেকে গৌরবান্বিত মনে করছি। বাংলা একাডেমি যে ধরনের পুরস্কার দেয় মূলত, তো এখানে তরুণ লেখকদের কাজ মূল্যায়ন করা, তাদেরকে পুরস্কার দেওয়ার মানে জায়গাটা কিন্তু কম। তো আমি বলবো যে এক্ষেত্রে রাবেয়া খাতুন কথা সাহিত্য পুরস্কার যেটা বাংলা একাডেমি দেয়, তো সেটা ব্যতিক্রম। এছাড়া ছিল প্রবন্ধ ও বিজ্ঞান সাহিত্য এবং নাট্যজন সহ অন্যান্য ক্যাটাগরি। পুরস্কার প্রাপ্তি তো গর্বের, আনন্দের, সবসময় অনুপ্রাণিত করে, এটা তো নিঃসন্দেহে। কিন্তু আমরা যখন কাজটা করি তখন কোনো পুরস্কারের আশা বা কোনো কিছুই মাথার মধ্যে থাকে না, কাজটাকে ভালোবেসেই করি। আপনি যদি উৎসাহী হন, আরও ভবিষ্যতে ভালো কাজ করেন, আরও পুরস্কার পাবেন। বিশেষ করে জনগণের ভালোবাসা পাওয়া, জনগণের কল্যাণে কাজ করার তার চেয়ে বড় পুরস্কার অন্য কোনোটাই নাই। এবছর মোট ৮টি ক্যাটাগরিতে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হলেন ৯ গুণীজন। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের ৯১তম জন্মবার্ষিকীতে তার লেখা দুটি উপন্যাসের ইংরেজি অনুবাদ প্রকাশ করা হয়েছে। দুপুরে চ্যানেলের কার্যালয়ে বিশেষ আয়োজনে বই দুটির মোড়ক উন্মোচন করে রাবেয়া খাতুন ফাউন্ডেশন। সুলতানা হিমুর রিপোর্ট। সময়ের গল্পকে যিনি তুলে ধরেছেন স্বমহিমায়, যা সাহিত্যকর্মে উঠে এসেছে আবহমান বাংলার ইতিহাস ঐতিহ্য, তিনি প্রখ্যাত কথাসাহিত্যিক প্রয়াত রাবেয়া খাতুন। তার ৯১তম জন্মবার্ষিকীকে বিশেষ করে তুলতে রাবেয়া খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে উন্মোচন করা হলো তার লেখা দুটি উপন্যাসের ইংরেজি অনুবাদ গ্রন্থ। শিল্পকলা একাডেমির দ্য গার্ডেন নেমড মালনীছড়া নামে বাগানের নাম মালনীছড়া বইটি অনুবাদ করেছেন লেখক মুজাফফর হোসেন। নিশান অফ 71 নামে রাবেয়া খাতুনের কিশোর উপন্যাস ৭১-এর নিশান অনুবাদ করেছেন লেখক রিফাত কামাল সাইফ। বই দুটি প্রকাশ করেছে অন্য প্রকাশ। রাবেয়া খাতুনের লেখনী অনুপ্রেরণার উৎস এমনটাই মনে করেন লেখক ও বিশিষ্টজনরা। রাবেয়া খাতুন ল্যাঙ্গুয়েজের মধ্যে এমনভাবে ইনবিল্ড তৈরি হয়ে গেছেন, ভাষাটা তৈরি করেছেন আমাদের জন্য, যে এই ভাষাটা চর্চা করতে গেলে রাবেয়া খাতুন আমাদের আসবেন অনিবার্যভাবেই। আমাদের নতুন জেনারেশন যারা হয়তো বাংলা পড়তে পারে না, যারা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করছে, তাদের জন্য এই বইটি উপযুক্ত বই হতে পারে। আয়োজনে আমন্ত্রিত অতিথিরা বলেন, বাংলা সাহিত্যের প্রসারে অনুবাদের বিকল্প নেই। রাবেয়া খাতুনের লেখা বাংলা ভাষাভাষীদের কাছে যেমন পরিচিত, আদৃত, ভালোবাসার মোড়কে আচ্ছন্ন। বাংলা সাহিত্যকে অনুবাদ করা খুবই জরুরি দরকার। আমাদের লেখাগুলোকে যদি আমরা অনুবাদ করতে চাই তাহলে সেগুলো বিশ্বের বড় বড় প্রকাশনা সংস্থা থেকে করতে হবে, তাহলে হয়তো কিছুটা আমাদের পাঠক, সারা বিশ্বের পাঠকের দৃষ্টি কাড়বে। আয়োজনে ব্যক্তি রাবেয়া খাতুন ও লেখক রাবেয়া খাতুনকে নিয়ে স্মৃতিচারণ করেন তার স্বজনরা। খুব ভালো একটি প্রচেষ্টা হয়েছে এবং এর মাধ্যমে যারা বাংলা পড়তে পারে না তাদের জন্য কিন্তু এটা একটা ভালো দৃষ্টান্তমূলক একটি বই হবে ৭১-কে জানার ব্যাপারে। খুবই ভালো প্রস্তাব। আমরা সবাই মিলে যদি বই নেই, মাঝারের কাছ থেকে নিয়ে বইগুলো যদি বিভিন্ন স্কুলে দিতে পারি, প্রথমে ঢাকায় দেই, তারপরে বাইরের স্কুলে দেবো, এই প্রস্তাবটা খুবই ভালো। সংস্কৃতি ও সাহিত্যের বিকাশে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে এমন প্রত্যাশা সাহিত্য সংশ্লিষ্ট ও পাঠকদের। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন হবে উৎসবমুখর ও সবার অংশগ্রহণমূলক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। শনিবার সকালে ভোলা সরকারি স্কুল মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর গণভোটের বিষয়ে প্রচারণার লক্ষ্যে ভোটের ক্যারাভান গাড়ির উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকান রিপাবলিক ইনস্টিটিউট তারা প্রত্যেকে পর্যবেক্ষক পাঠাবে। সে সময় উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ডাক্তার শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাউসার ও অন্যরা। প্রত্যেকটি মানুষ যেন, আমরা জানি যে 100 বছর ভোট কোনোদিনই কাস্ট হয় না, এটা আপনারাও জানেন, আমরাও জানি, কিন্তু ভোট দিতে চাইবে অথচ দিতে পারবে না, প্রতিনিধি নির্বাচন করতে চাইবে অথচ সেই প্রতিনিধির দেখা পাবে না,
এরকম পরিবেশ যেন সৃষ্টি না হয়, এটাই ছিল লক্ষ্য। আমরা আশা করি এবং আপনাদের সহযোগিতা এখানে খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের অংশগ্রহণটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হলে আমরা চাই একটি নির্বাচন হোক যেটাতে মানুষ তার ইচ্ছা মতো ভোট দিতে পারবে। এবারে অন্যান্য প্রসঙ্গ। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাইকারটেক হাটটি 200 বছরের পুরনো বলে ধারণা করা হয়। হারাতে বসা বাংলার গ্রামীণ ঐতিহ্যের অনেকটাই এখনো ধরে রেখেছেন হাটের মানুষজন। শুধু কেনাবেচাই নয়, পর্যটনের অংশ হয়ে উঠেছে হাটটি। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের সহযোগিতা পেলে হাটটি আরও দৃষ্টিনন্দন ও সম্প্রসারণ করা হবে। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ব্রহ্মপুত্র নদীর তীরে প্রতি রোববার বসে কাইকারটেক হাট। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, নরসিংদী সহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা আসেন তাদের পসরা নিয়ে। শাকসবজি, ফসল, গাছের চারা আর বীজের পাশাপাশি দেখা যায় হাঁস মুরগি, কবুতর, বাঁশের খাঁচা, দা, বটি, কোদাল, নিড়ানি, মাছ ধরার জাল সহ গ্রামীণ জীবনের প্রয়োজনীয় সবকিছুই এই হাটে পাওয়া যায় নাকি। মাছ, মাংস, তরকারি যা আছে এবারে সবই পাওয়া যায়। এটা টমেটোর চারা, এটা বেগুনের চারা, এটা বুতা মিষ্টি। ওয়েট কতটুকু? এটা 1.5 কেজি হবে, এটা 2 কেজি। পাতি, কুলা, টুকি, কলা, চালন, ডুলা, খালা, অনেক কিছু। হাটে অনেকেই আছেন যারা ত্রিকালের সাক্ষী। কত বছর যাবত আপনি এই কাইকাটে? মনে করেন 60 বছর উপরে আছে। এই হাট আমি 67 বছর ধরে বেশি। কত বছর যাবত এখানে আপনি? 60 বছর। হাট কমিটি বলছে, সরকারের সহযোগিতা পেলে হাটটি স্থানীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারবে। এই হাটের ভিতরে বৃষ্টিপাত হইলে এই হাজার হাজার লোক এখানে ধারণের সেই বৃষ্টি থেকে রক্ষা করবার জন্য কোনো এটার সুবিধা তারা পেতেছে না। এই জন্য হাটের ভিতরে পাকা রাস্তা দরকার। অনেকের ধারণা একসময় গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের সংযোগ ছিল এই কাইকারটেক হাটের সাথে। নগরায়নের ফলে সারা পৃথিবী থেকে একইভাবে বাংলাদেশের স্থানীয় এই জাতীয় হাট বাজারগুলো উঠেই গেছে, কিন্তু কিছু কিছু টিকে আছে এখনও সংস্কৃতি, মানুষের আকুতি এবং জীবন আচারের একটি মিলন কেন্দ্র হিসেবে। এই বাজারই তার একটি উদাহরণ বহন করে। সংস্কৃতি সংরক্ষণের জন্য কতটা প্রয়োজন তা এই কাইকারটেক বাজার জ্বলন্ত। নারায়ণগঞ্জ থেকে শাইখ সিরাজ। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটিও মানুষ অনুষ্ঠানে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে গত কয়েক সপ্তাহ ধরে চলা ভয়াবহ সংঘাত বন্ধে যুদ্ধবিরতি চুক্তি সই হয়েছে। দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে দুই দেশই বর্তমানে মোতায়েন করা সেনাদের অবস্থান অপরিবর্তিত রাখতে সম্মত হয়েছে। চুক্তি অনুযায়ী সীমান্ত এলাকায় কোনো পক্ষই নতুন করে সেনা সমাগম বা উস্কানিমূলক কোনো সামরিক তৎপরতা চালাতে পারবে না। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠকের পর থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত আলোচনা শুরু হয়। 3 দিনের আলোচনা শেষে যুদ্ধবিরতির ঘোষণা আসে। নিটল টাটা বিশেষ সংবাদ। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস বুটেক্সের প্রথম সমাবর্তন অনুষ্ঠান হয়েছে। দেশের টেক্সটাইল খাতে দক্ষ মানব সম্পদ তৈরিতে এই বিশ্ববিদ্যালয়ের ভূমিকার প্রশংসা করে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার বলেছেন, কেবল ডিগ্রি অর্জন নয়, বরং অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে বিশ্ববাজারে দেশের পোশাক শিল্পের অবস্থান আরও সুদৃঢ় করতে হবে। তাফিমুল ইসলামের রিপোর্ট। দীর্ঘ প্রতীক্ষার অবসান। কালো গাউন আর হ্যাট পরে রাজধানীর তেজগাঁওর ক্যাম্পাসে প্রাণের জোয়ার। দেশের একমাত্র বিশেষায়িত টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন ঘিরে গ্রাজুয়েটদের মধ্যে উৎসবের আমেজ। বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন 4000-এরও বেশি গ্রাজুয়েট। ভালো ফলের জন্য 41 জন শিক্ষার্থীকে দেওয়া হয় স্বর্ণপদক। আমরা খুবই আনন্দিত, সবাই অনেক বন্ধুদের সাথে, বড় ভাই সিনিয়র জুনিয়রদের সাথে দেখা হচ্ছে। প্রথম সমাবর্তন, সো অবশ্যই অনেক বেশি ভালো লাগছে। স্বপ্ন ছিল যে এটা কতদিন পরে হবে, কারণ আমাদের লং টাইম পরে অ্যাকচুয়ালি এই ফার্স্ট কনভোকেশনটা হওয়া, তো খুবই এক্সাইটেড এবং খুবই আনন্দিত। টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কর্মসংস্থান ও গবেষণার প্রসারে গুরুত্বারোপ করেন সমাবর্তনে বক্তা ও অন্যান্য অতিথিরা। শিক্ষা ও শিল্পের চাহিদার সেতুবন্ধন তৈরির লক্ষ্যে বুটেক্স গত 2 বছর ধরে আউটকাম বেসড এডুকেশন কারিকুলাম বাস্তবায়ন করছে।
অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা বলেন, বিশ্বজুড়ে চতুর্থ শিল্প বিপ্লবের যে চ্যালেঞ্জ তা মোকাবেলায় নতুন প্রজন্মকে উদ্ভাবনী শক্তি ব্যবহার করতে হবে। এখন সময় এসছে বিশেষায়িত জ্ঞান অর্জন করার, দক্ষতা অর্জন করার। সেটা যেরকম দেশের কর্মবাজারে নিজের অবস্থান সৃষ্টি করা, একই সাথে সাথে আন্তর্জাতিকভাবে আমরা আন্তর্জাতিক যে শ্রমবাজার আছে, দক্ষতার যে বাজার আছে, সেখানেও নিজের অবস্থান সৃষ্টি করা। সমাবর্তন শেষে নিজেদের সাফল্য উদযাপন করেন নবীন টেক্সটাইল প্রকৌশলীরা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। কৃষি সংবাদ। এবছর নেত্রকোনায় রোপা আমনের ভালো ফলন হলেও কিছু এলাকায় ইঁদুরের আক্রমণে ক্ষতির মুখে পড়েছেন কৃষক। বারোহাটা ও আটপাড়া উপজেলার কয়েকটি ইউনিয়নে পাকা ধানের ক্ষতিতে হতাশ হয়ে পড়েছেন চাষিরা। প্রকৃতি সংবাদ। পাহাড় আর সমুদ্রের নীল জলরাশির ছোঁয়ায় অবগাহন। 3 দিনের টানা ছুটিতে কক্সবাজারের সমুদ্র সৈকতে ঢল নেমেছে পর্যটকদের। বছর শেষে ব্যবসা ভালো হওয়ায় খুশি পর্যটন সংশ্লিষ্টরা। এদিকে আনন্দ ভ্রমণ নির্বিঘ্ন করতে পর্যটক নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানী বিসিএসআইআর সম্মেলন কক্ষে পূবালী ব্যাংকে ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের 5ম শাখা ব্যবস্থাপক সম্মেলন হয়েছে। প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অফশোর ব্যাংকিং ডিভিশনের প্রধান ও উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আল মামুন। সম্মেলনে ব্যাংকের সার্বিক কার্যক্রম, ব্যবসা সম্প্রসারণ, আমানত, ঋণ প্রবৃদ্ধি, গ্রাহক সেবা উন্নয়ন এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই সময় ব্যাংকের ঢাকা কেন্দ্র অঞ্চলের শাখা ব্যবস্থাপক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁওয়ে উগ্রগোষ্ঠীর হামলায় হযরত বাবা শাহ সত্য পীরের মাজার ও পার্শ্ববর্তী কবর ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতের ওই ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের এখনও চিহ্নিত করতে পারেনি প্রশাসন। শনিবার ভোরে স্থানীয় মুসল্লিরা মাজার সংলগ্ন মসজিদে ফজরের নামাজ আদায় করতে এসে দেখেন মাজারের গ্রিল ভেঙে ফেলা হয়েছে এবং পাশের 3টি কবর ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান এলাকাবাসী। আমাদের সকল টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাশাপাশি 3টা কবর আছে, ওখানে কিছুটা ভাঙচুর করা হয়েছে। তো আমরা সবাই এই বিষয় নিয়ে আমাদের যে ডিবি, আমাদের থানা পুলিশ সহ আমাদের সকল টিম এই বিষয়ে আমরা কাজ করতেছি। ইনশাল্লাহ আমরা অতি দ্রুত এটার যে যাহারা এই ঘটনা ঘটিয়েছে আমরা অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো এবং কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করব, এই আশা আমরা ব্যক্ত করতেছি। নানা আয়োজনে শেষ হলো প্রথম আলো বন্ধু সভার 6ষ্ঠ জাতীয় বন্ধু সমাবেশ 2025। আমরা সবাই বাংলাদেশ স্লোগানের মধ্য দিয়ে গত বৃহস্পতিবার এই অনুষ্ঠান শুরু হয়। আজ দুপুরে গাজীপুরের মৌচাকের জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র মাঠে এই বন্ধু সমাবেশের আয়োজন শেষ হয়। সারা দেশে প্রায় 1200 বন্ধু এই সমাবেশে অংশগ্রহণ করে। এ সময় উপস্থিত ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, মনোরোগ চিকিৎসক ও কথা সাহিত্যিক মুহিত কামাল, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, সহযোগী সম্পাদক সুমনা শারমিন, অভিনয় শিল্পী আফজাল হোসেন, তাসনিয়া ফারিন, তৌসিফ মাহবুব, সঙ্গীত শিল্পী প্রীতম হাসান সহ অন্যরা। সবশেষে ফ্রেশ 8 মতো সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করে ভোটার প্রক্রিয়া সারলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার ভোটার তালিকায় অন্তর্ভুক্তির সম্ভাবনা। শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান। আত্মার শান্তি কামনায় ফাতিহা পাঠ ও মোনাজাত। 1.5 মাসের মধ্যে সম্প্রচার কমিশন অধ্যাদেশ পাশে তথ্য উপদেষ্টার আশ্বাস। গণমাধ্যমে হামলা সরকারের একটি অংশ ঘটতে দিয়েছে মন্তব্য।
বাংলা একাডেমির রাবেয়া খাতুন কথা সাহিত্যিক পুরস্কার প্রদান, প্রখ্যাত কথা সাহিত্যিকের জন্মবার্ষিকীতে তার লেখা 2টি উপন্যাসের ইংরেজি অনুবাদ প্রকাশ। এবং নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে 200 বছরের ঐতিহ্য বহন করছে কাইকার টেক হাট, কেনাবেচার পাশাপাশি হয়ে উঠেছে পর্যটনের অংশ। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।